রুমে বসে পাবজি খেলতেছি। আর দুইটারে মারলে চিকেন ডিনারটা পামু। তখনই আমার মোবাইলে ফোন আসলো। মেজাজটাই খারাপ হয়ে গেল। কিন্তু নাম্বারটা দেখে মেজাজটা ঠান্ডা করলাম। কারণ এরে ফোনে কিছু বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। কি মনে করছেন গফে ফোন দিছে? না রে ভাই, আমার কপালে সেই সুখ নাই। মা বলেছে আমার আগে থেকে বিয়ে ঠিক করা আছে, তাই এগুলা থেকে দূরে থাকতে। কিন্তু এখনো মেয়েটাকে আমি দেখিনি। কার সাথে আমার বিয়ে ঠিক করেছে? আমার এক বন্ধু ফোন দিছে। এগুলার সাথে ফোনে রাগারাগি করা যাবে না, সামনাসামনি গিয়ে ধোলাই দিতে হবে। কি হইছে রে? কলেজে আই। আজকে যাব না, ভালো লাগছে না। দূর বেটা, আই, সবাই আইছে। আচ্ছা ঠিক আছে, আসতেছে। কলেজে গিয়ে কোনো কথা না বলে লাবুরে পিটানো শুরু করলাম। আরে ভাই, মারতাছিস কে এইভাবে? হালা, তোর জন্য চিকেন ডিনারটা মিস হইছে, আর সময় পাইস নাই ফোন দিবার, তখনই ফোন দিতে হবে। ও, এই ব্যাপার? আরে এটা কোনো ব্যাপার হলো? রাতে এখন টিম করে খেলে তোকে চিকেন ডিনারটা নিয়ে দিব। ধুর বেটারা, রাখো তোমাদের পাবজি। সামনে তাকায় দেখো, একটা পরী আসতেছে। চলো একটু মজা নিয়ে আসি। মনে হয় নতুন আইছে কলেজে। সাব্বিরের কথা শুনে মেয়েটার দিকে তাকালাম। ও মা, এ তো দেখি প্রিয়া আপু। উনি আমার থেকে 2 বছরের সিনিয়র। এইবার একটা কলেজের চাকরি পাইছে, কিন্তু কোন কলেজে পাইছে তা জানি না। বেটা, যদি ভালো থাকতে চাইস তাহলে ওর দিকে যাবি না। কেন রে, মেয়েটা কি তোর বউ লাগে নাকি? হালা, বউ লাগতে যাবে কে? তাহলে মানা করতেছিস কেন? আরে ভাই, মেয়েটার নাম প্রিয়া, আমার বাবার বন্ধুর মেয়ে। আর সবচেয়ে বড় কথা, আমাদের থেকে 2 বছরের বড়। আর সেই রাগী। কি? হুম। একটু পর প্রিয়া আপু আমাদের সামনে আসলো। শাহরিয়ার, কেমন আছো? জি আপু, ভালো। আপনি? তোমাকে না বলেছি আমাকে আপু বলে ডাকবে না? সরি আপু। আবার? আচ্ছা, আর বলবো না। তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবে। আপনি আমার সিনিয়র, আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো? আমি বলতে বলছি বলবা, আর ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে এমনি। আচ্ছা, আপনি এখানে কেন? আমি এখানকার নতুন ম্যাডাম, আজকে জয়েন করলাম। কি? এখন যাও ক্লাসে। হুম, যাইতেছি। তারপর ক্লাসে চলে গেলাম। না গেলে আবার রাগ করবে। যে রাগী। কলেজ শেষে বাইকটা নিয়ে যেই না গেট দিয়ে বাহির হব, তখনই আরোহী সামনে এসে দাঁড়ালো। কি হলো আরোহী, এভাবে সামনে দাঁড়ালে কেন? তুমি তোমার বাসার সামনে দিয়েই বাসায় যাবা, আমাকে নামিয়ে দিয়ে যাও। এই মেয়ে সবসময় আমার পিছনে লেগে থাকে। আমাকে কয়েকবার প্রপোজ করেছিল, আমি না করে দিয়েছি, তারপরও লেগে থাকে। না মানে। কি মানে মানে করছো? নিয়ে চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। এত করে যখন বলতেছে না নিয়ে আর কি করব। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। একটু পর মা দরজা খুলল। কিন্তু মায়ের হাতে লাঠি কেন? মা, তোমার হাতে লাঠি কেন? কোনো চোর আইছিল নাকি বাসায়? চোর আসে নাই, তবে এখন আসছে। মানে? মানে তোকে বোঝাচ্ছি, দাঁড়া। এই বলে মা আমাকে লাঠি দিয়ে পিটানো শুরু করলো। সে কি রে মাইরে ভাই! কিন্তু আমার একটাও লাগে নাই। আরে মা, এভাবে মারতেছো কেন? আমি করছি, তুমি তোমার ছেলেকে এভাবে মারতে পারলে? কি করিসনি তাই বল। কি করছি? তুই নাকি কলেজ থেকে একটা মেয়েকে বাইকে করে নিয়ে ঘুরতে গিয়েছিলি। কি? তোকে বলেছি না তোর বিয়ে ঠিক করা আছে, এগুলো করবি না। তোমাকে কে বললো এগুলা? কে বলেছে সেটা তোকে জানতে হবে না। আর যদি এরকমটা করিস তাহলে কিন্তু বিয়ে করিয়ে দেব। আর বাইকের চাবিটা দে আমাকে। কেন? দিতে বলছি, দে। এই নাও। চাবি নিয়ে মা চলে গেল। আর আমি রুমে গিয়ে বসে বসে ভাবতেছি, কে বলল মাকে এ কথা। ভেবেই যাচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না কে বলতে পারে। কিছুক্ষণ পর মা রুমে আসলো। এই নে বাইকের চাবি। ও মা, এখনই না তুমি নিলা, আবার দিতেছ কেন? কারণ আছে, তার জন্য তো ফেরত দিচ্ছি, নে ধর।
আচ্ছা নিলাম। এখন তোর ব্যাগটা নিয়ে প্রিয়াদের বাসায় যা। কেন? আর কিসের ব্যাগ? স্কুলের ব্যাগ। আর এখন থেকে তুই প্রিয়ার কাছে পড়াশোনা করবি। মা, আমি তো এখন কলেজে পড়ি, স্কুলের ব্যাগ কই পাবো? আমার সাথে ফাজলামো করিস? তোকে যা বললাম তাই কর, আর তাড়াতাড়ি যা প্রিয়াদের বাসায়। মা, আমি যেতে পারবো না। প্রিয়া যে রাগী, আমার খুব ভয় করে। কখন যে কি করে। একবার ওর চুল ধরে টান দিছিলাম, আমাকে একটা চড় মারছিল জানো, খুব জোরে। ফাজলামো করলে তো মার খাবি। এখন যা। চলে আসলাম প্রিয়া আপুদের বাসায়। ও থুক্কু, প্রিয়াদের বাসায় আপু তো বলা যাবে না। কলিং বেল বাজালাম, আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আপনাদের দোয়ায় ভালো আছি। আন্টি, প্রিয়া আপু কোথায়? যাও, রুমে আছে। জি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসো। আর আমাকে ম্যাডাম বলতেছো কেন? কেন আবার? আপনি আমার কলেজের ম্যাডাম তাই। আর তাছাড়া এখন থেকে আপনার কাছে প্রাইভেট পড়ব তাই। সেটা বুঝলাম, কিন্তু তোমাকে আমি কি বলেছি? আমাকে তুমি করে বলবে, আর ম্যাডাম শুধু কলেজে বলবে, বাহিরে নাম ধরে ডাকবে। জি, চেষ্টা করব। আচ্ছা বলো, তোমার কোন কোন বিষয়ে সমস্যা? সব বিষয়ে। কি? হুম। তাহলে এতদিন কি করছো পড়াশোনা না করে? এই ঘোরাফেরা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ভালো করে পড়াশোনা করবা, না করলে কিন্তু তোমার খবর আছে। হুম। হুম হুম না করে বই বাহির করো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। আচ্ছা। একটু পর প্রিয়া কফি নিয়ে আসলো। পড়াশোনা শেষ করে যেই বাহির হব অমনি প্রিয়া আমাকে ডাক দিছে। কোথায় আছো? বাসায়। কেন, আমি তোমাকে যেতে বলছি? না মানে। কি মানে মানে করছো? এখানে বসো, আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে। বসে বসে ফোন টিপতেছি। চলো এখন। প্রিয়ার কথা শুনে ফোন থেকে চোখটা সরিয়ে তার দিকে তাকালাম। তাকিয়ে তো আমি পুরাই ক্রাশ খেলাম। একটা গোলাপি শাড়ি পরছে, সাথে ম্যাচিং চুড়ি আর লিপস্টিক। আমি তো হা করে তাকায় আছি। এই কি হলো? না মানে কিছু না। ও, আমাকে কিরকম লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। তাই? হুম। আচ্ছা চলো। কোথায়? কেন, ঘুরতে? আমার সাথে? হুম, কেন, কি হয়েছে? আপনার বয়ফ্রেন্ড যদি দেখে তাহলে মাইন্ড করবে না। যদিও আমি জানি কোনো বয়ফ্রেন্ড নাই, তারপরও রাগানোর জন্য বললাম। বেশি কথা না বলে চলো, আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ঠিক আছে। ঘোরাঘুরি করে প্রিয়াকে বাসার সামনে নামিয়ে দিলাম। এখন সোজা বাসায় যাবা, কোথাও আড্ডা দিতে যাবা না। বাসায় গিয়ে সব পড়া কমপ্লিট করবা। ঠিক আছে। সাবধানে যাবা। হুম। বাসায় গিয়ে যেই না রুমে ঢুকেছি তখনই বন্ধুরা ফোন দিয়ে ডাক দিল, তাই আবার তাদের কাছে চলে গেলাম। আড্ডা দিয়ে অনেক রাতে বাসায় ফিরলাম। এসে আব্বুর অনেক বকা শুনলাম, কিন্তু তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বাহির করে দিছি। পরের দিন আবার যেতে হলো প্রাইভেটে, কিন্তু আমি কোনো পড়াই পড়ি নাই। ধরলে তো কিছুই পাবো না। যে পড়াগুলো দিছিলাম তা হয়েছে? না মানে। কি না মানে হয়েছে? না হয় নাই তা বলো। না হয় নাই। কেন? পড়তে মনে ছিল না। তাহলে কি মনে থাকে? কিভাবে আড্ডা দিতে হয়, মেয়েদেরকে নিয়ে কোথায় ঘুরতে যেতে হবে, এগুলো? হুম। কি? এই না না, পরের দিন পড়বো। আজকের দিনটা মাফ করো। ঠিক আছে, আজকে করলাম, পরের দিন থেকে পড়বা। হুম। এভাবে কিছুদিন কেটে গেল। এখন প্রতিদিন প্রিয়ার কাছে ঝাড়ি শুনতে হয় পড়াশোনার জন্য। আমিও বাধ্য ছেলের মতো সবকিছু শুনি, শুধু পড়াশোনাটা করি না, এই আর কি। তা একদিন সকালে কলেজের ক্যান্টিনে বসে আছি, তখনই আরোহী এসে আমার পাশে বসলো। কি হলো, এখানে বসলে কেন? বসতে পারি না। পারো। আচ্ছা আমি যাই। এ কথা বলে যখনই আমি উঠতে যাব
আরোহী আমার হাত টেনে ধরে বসিয়ে দিল। কি হলো? একটু বসো না। কি কারণে? শাহরিয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ তুমি আমাকে এইবার ফিরিয়ে দিও না। দেখো আরোহী, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আজকে তোমাকে বলতেই হবে। আমার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে, তাই প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে ভুলে যাও। আমার কথা শুনে আরোহী ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করছে। প্লিজ কান্না থামাও, প্লিজ কান্না থামাও। ওকে। আচ্ছা আমি উঠি। শাহরিয়ার, আমার একটা কথা রাখবে প্লিজ? কি? আমি কি তোমাকে একবার হাক করতে পারি? শুধু একবার। একটু ভেবে আচ্ছা ঠিক আছে। যাই হোক, আরোহী নামক প্যারাটা আর থাকলো না। কলেজ থেকে বিকালে বাসায় গেলাম। বাসায় গিয়ে আমি পুরাই অবাক। বাসায় গিয়ে দেখি পুরা বাসাটা সাজানো, কিন্তু কেন? বাসার ভিতরে গিয়ে দেখি অনেক মেহমান চলে এসেছে। এত কম সময়ে কিভাবে এগুলো হলো? আমি না সকালে গেলাম, তখন তো কিছুই ছিল না। রুমে গিয়ে মাকে ডাক দিলাম। এসব কি হইতেছে মা? মা আমাকে একটা চড় মারলো। কি হইতেছে জানিস না? আজকে সকালে কলেজে কোন মেয়েকে জড়ায় ধরেছিস? ধরছি, তবে তুমি যা ভাবছো তা না। আমাকে এগুলো শেখাতে আসবি না। তোর এই কাজের জন্য তোকে আজকেই বিয়ে দিয়ে দিচ্ছি। মা কি বলো? আমার এখন লেখাপড়া শেষ হয় নাই, তাতেই বিয়ে? বিয়ে করে বউকে কি খাওয়াবো? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আর আমি তোর সব বন্ধুদের ফোন করে আসতে বলেছি। এখন এখানে বসে থাক, ওরা এসে তোকে রেডি করাবে। ও মা, বিয়েটা না দিলে হয় না? না হবে না, তোকে বিয়ে করতেই হবে। এ কথা বলে মা চলে গেল, আর আমি মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লাম। আল্লাহ, কেন যে আরোহীকে তখন হাক করতে গেলাম? হাক না করলে আজকে আমাকে আর এই দিন দেখতে হতো না। আর একটা জিনিস বুঝতেছি না, আমি কলেজে কি করি না করি তা মায়ের কানে কিভাবে চলে আসে? মা কি আমার পিছনে কোনো গোয়েন্দা রাখছে নাকি? একটু পর বন্ধুরা চলে আসলো। কিরে, কি শুনতাছে এগুলা? যা মায়ের কাছে শুনছিস তাই। এই জন্য ভাই তুমি কোনো প্রেম করো না, বিয়ের আগে থেকেই ঠিক করা আছে। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে, তারপর আবার মেয়েকে এখনো দেখিনি। কি, এখনো মেয়েকে দেখিস নাই? না, তাহলে কি দেখেছিস? কিছুই না। কিসে পড়ে তাও এখনো জানি না। কি? তারপর বন্ধুরা আমাকে সাজালো। সন্ধ্যার দিকে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। বিয়ে করে বউ নিয়ে চলে আসলাম বাসায়। এখনো বউকে দেখতে পারলাম না। ভাই, তুই তো বিয়ে করেই নিলি। কেন হিংসা হয়? হবে না? বিয়ে করে নিলি, হিংসে হবে না? যাই বলো না কেন, বিড়ালটা ভালোভাবে মারবা। যদি বিড়াল মারতে না পারিস তাহলে তুই শেষ। দৌড় বেটারা, বাসরাতে বিড়াল কই পাবো? সেটা ভাবিকে জিজ্ঞেস করিস। ওকে, এখন যাই। যা, দোয়া রইল তোর জন্য, যাতে ক্রিকেট টিম বানাতে পারিস। অতঃপর বাসর ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকে দেখি বউ আমার ঘুমটা দিয়ে বিছানার মাঝে বসে আছে। গিয়ে সামনে দাঁড়ালাম। শুনেছি বাসরাতে বউ নাকি বরকে সালাম করে, তাই। কিন্তু আমি অনেকক্ষণ থেকে দাঁড়াই আছি, বউ আমার সালাম তো দূরের কথা একবার নড়লও না। তাই আমি একটু সাহস করে ঘুমটাটা সরালাম। ঘুমটা সরিয়ে মেয়েটার চেহারা দেখে আমি ওমা বলে চিল্লিয়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াই। ঘুমটা সরিয়ে দেখি প্রিয়া ম্যাডাম, আর প্রিয়ার হাতে ছুরি। ম্যাডাম, তো প্রিয়া তুমি? আর তো তোমার হাতে ছুরি কেন? আর তুমি কেন? আমার বউ কোথায়? তোমার পেটে ঢুকাবো তার জন্য। তোমার সাহস তো কম না, কলেজে একটা মেয়েকে জড়িয়ে ধরো। আর তোমার বউ আমি। কি? এখন কোথায় যাবা চান্দু? এই বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, আর আমার উপরে উঠে বসে গলায় ছুরি ধরলো। এই কি করছো? কেটে যাবে তো। যাক, তোমার জন্য আমি সেই ছোটবেলা থেকে অপেক্ষা করতেছি, কোনো ছেলের দিকে তাকাইনি, আর তুমি একটা মেয়েকে জড়ায় ধরো। বিশ্বাস করো, আমি ওইভাবে ধরিনি আরোহীকে আসলে। তারপর প্রিয়াকে সবকিছু খুলে বললাম। বুঝলাম। আর অন্য কোনো মেয়ের সাথে এই কিছু আছে নাকি? না, নেই।
মা জবে থেকে বলেছে আমার বিয়ে ঠিক আছে, তখন থেকে এগুলোর ধারের কাছেও যাইনি। এই তো, এই না হলে আমার বর। আচ্ছা, তুমি কি আগে থেকে জানতে যে আমার সাথে তোমার বিয়ে ঠিক আছে? সেই ছোটবেলা থেকে জানি, তাই তো তোমার সাথে এরকম করি। ও, তার মানে আমি কলেজে কি করতাম না করতাম তা তুমি মাকে বলতে? হুম। ও আচ্ছা, আমার বন্ধুরা আমাকে বিড়াল মারতে বলছে, কিভাবে মারবো বলো তো? কেন, তুমি জানো না? না জানলে কি জিজ্ঞেস করতাম? বিড়াল মারার কি খুব শখ? হুম। তাহলে দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে প্রিয়া তার 4 ঠোঁট এক করে দিয়েছে। এ ভাই, এখন লাইট অফ, কিছু দেখা যাবে না, অতএব চলে যান। সারা রাত বিড়াল মেরে সকালে একটু শান্তি করে ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমার গায়ে কে জানি পানি ঢেলে দিল, তাই লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। এই কে কে? আমি। আরে প্রিয়া ম্যাডাম, আপনি আমার রুমে কি করেন সকালবেলায়? কি? আমি এখানে কি করি তুমি তা জানো না? না তো। তখনই প্রিয়া আমার গালে একটা ঠাস করে চড় মারলো। এইবার মনে পড়ছে। ও হ্যাঁ, কালকে তো তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মনে পড়ছে, কিন্তু তাই বলে এভাবে চড় দিবা? আহ, গালটা ব্যথা করতেছে। ওলে বাবালে, আমার বাবুটার বুঝি গাল ব্যথা করে? হুম। আচ্ছা, আমার গায়ে পানি দিলা কেন এভাবে? তোমাকে অনেকক্ষণ থেকে ডাকতেছি, কিন্তু শুনছই না। আমি পানি ঢেলে দিচ্ছি। এত সকালে ডেকে আমার ঘুমটাই তুমি নষ্ট করে দিলা। আর এত ডাকাডাকি কিসের জন্য? এখন বাজে 10টা, আর তুমি বলতেছো এত সকাল? আর আজকে আমার বাসায় যাব একটু পর। ও, তোমার বাসায় যেতে হবে কেন? বিয়ের পরের দিন সব মেয়ে তার বরকে নিয়ে বাবার বাসায় যায়, তাই। ও ঠিক আছে। ওঠো তাড়াতাড়ি, ফ্রেশ হও। তুমি হয়েছ? হুম। ও, মুখটা এরকম করলা কেন? কি হয়েছে? আমি ভাবছিলাম যে বিয়ের পরের দিন বউয়ের সাথে একসাথে ফ্রেশ হব, মানে গোসল করব, কিন্তু তুমি তো আগেই করে নিয়েছো, তাই আমার ইচ্ছেটা পূরণ হলো না, এই আর কি। কে বলেছে ইচ্ছে পূরণ হবে না? তার মানে তুমি? হুম। তাহলে তো আর কোনো কথাই নেই। এই বলে প্রিয়াকে কোলে করে নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি আমার ভাবিগুলো আমাকে দেখতেছে আর হাসতেছে। কি গো ভাবি, এভাবে হাসতেছো কেন? না মানে, আমরা ভাবছি রাতে কি এমন কাজ করছিলে যে এত সকাল অবধি ঘুম লাগে। কেন আপনাদের বলতে হবে? আপনারা জানেন না, বলা লাগলে বলি। না থাক, বলা লাগবে না। এ কথা বলে ওরা চলে গেল। বিকালের দিকে প্রিয়াদের বাসায় গেলাম। এসে দেখি প্রিয়ার সব ভাই বোন আসছে, সাথে বান্ধবীগুলাও। ওর সব বান্ধবী বিয়ে হয়েছে, অনেকের আবার বাচ্চাও আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? বাবা ভালো আছি, তুমি? জি ভালো। প্রিয়া, শাহারিয়াকে তোর রুমে নিয়ে যা। হুম। অতঃপর প্রিয়ার রুমে আসলাম। যাও, ফ্রেশ হয়ে নাও। আমার জামা কাপড় কোন ব্যাগে নিছো? এইটাই। ব্যাগ খুলে দেখি জামা কাপড়ের সাথে আমার বইও নিয়ে যাচ্ছে। এগুলো কি? কেন বই? এগুলো এখানে কেন? তোমার সামনে পরীক্ষা, তাই সাথে নিয়ে এসেছি, পড়াশোনা করবা। বইয়ের তো কিছুই পারো না। তাই বলে এখানে, মানে শ্বশুর বাড়িতে পড়তে হবে? শ্বশুর বাড়ি হয়েছে তো কি হয়েছে, বিয়ে করেছি বলে ভেবো না তোমাকে কিছু বলবো না। এখন প্রতিদিন আমার কথা মতো চলবা, না হলে এমন মার মারবো না। আর তুমি আমাকে ভালোভাবে জানো আমি কি করতে পারি। এখন যাও, ফ্রেশ হও। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় সব শালিকাগুলা আসলো, তাদের সাথে কথা বলতেছি। তখনই প্রিয়া রুমে আসলো আর ব্যাগ থেকে বই বাহির করে আমার সামনে দিল। এগুলো কি আপু? তোর দুলা ভাইয়ের বই। কি করবে এখন বই দিয়ে? পড়লে এখন তোরা যা, সামনে ওর পরীক্ষা। কি? যা। আরে থাক না, ওরা আজকে না পড়ি, বাসায় গিয়ে এখন পড়বো। তখনই আমার গেলে ঠাস করে একটা মেরে দিল। কিরে, তোরা যাবি নাকি তোদেরকেও দিতে হবে? না না, যাচ্ছি। আমি প্রিয়ার দিকে হা করে তাকায় আছি।
ওই আমার দিকে এইভাবে হা করে তাকায় আছো কেন? পড়ো। আগে তোমাকে ওইভাবে মারতে পারিনি, কিন্তু এখন তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে, তাই ভালোভাবে পড়ো, না হলে আবার দিব কিন্তু। তাই বলে এভাবে মারবা? কথা কম বলো, পড়ো। পড়বো না। আবার দিব নাকি? এই না, আমি পড়তেছি। এই তো গুড বয়, সমস্যা হলে আমাকে বলবা। পড়াশোনা করে রাতের খাবারকে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছি। কি হলো, তুমি ফোন টিপতেছো কেন? টিপবো না তো কি করব? বই বাহির করে পড়াশোনা করো। কি, একটু আগে না পড়লাম আবার? আর একটু পড়ো। বুঝতেছি না, শ্বশুর বাড়িতে আসছি নাকি কোনো কোচিং এর হোস্টেলে? বেশি কথা না বলে পড়ো। বিছানায় বই নিয়ে পড়তে পড়তে চোখটা লেগে গেছিল। তখনই প্রিয়া আমার মাথায় বালিশ দিয়ে বাড়ি দিল। কি হলো, ঘুমাচ্ছ কেন? তো কি করব, মানুষ বিয়ের পর বউকে নিয়ে কত কি করে, আর আমি সারাক্ষণ বই নিয়ে আছি, এমনকি শ্বশুর বাড়িতেও। আচ্ছা ঠিক আছে, আর পড়তে হবে না। কেন পড়ি? না থাক, আর পড়তে হবে না, অনেক রাত হয়েছে। বিছানায় শুয়ে আছি, একটু পর প্রিয়া লাইট অফ করে এসে আমার পাশে শুইল। কি হলো, তুমি ওদিকে হয়ে আছো কেন? আমার দিকে হও। কি হলো, কথা বলো না কেন? আমার বাবুটা বুঝি রাগ করেছে, আমার সাথে কথা বলবে না? এই কথা বলে প্রিয়া আমাকে টেনে ওর দিকে ঘুরালো। কি হলো বাবু, কথা বলো না কেন? এখন দরদ দেখাচ্ছে। তারপর প্রিয়া আমার কপালে, গালে, ঠোঁটে সব জায়গায় কিস দিল। আমার বাবুটার রাগ অভিমান এখনো ভাঙে নাই? প্রিয়ার এইরকম কাণ্ড দেখে আমি ফিক করে হেসে দিলাম। এই তো আমার বাবুটা হেসেছে, এখন দেখো তো তোমাকে কত সুন্দর লাগছে। এখন দরদ দেখাচ্ছ? এখন আমার দিকে আরো চাপো, আমার ঘুম পাচ্ছে, তোমার বুকে ঘুমাবো। তারপর একে অপরকে জোড়ায় ধরে ঘুমিয়ে পড়লাম। অভিমান করে থাকতে পারলাম না, প্রিয়ার ভালোবাসার কাছে শেষে হার মানতেই হলো। পরের দিন নিজের বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়ি থেকে কি হলো, কোথায় যাচ্ছ? বাসার গেট দিয়ে বাহিরে যেতে ধরছিলাম, তখনই প্রিয়া পিছন থেকে কথাটা বলল, এই একটু বন্ধুদের কাছে যাইতেছি। কেন? ফোন দিয়ে ডাকলো তাই। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি চলে আসবা। অতঃপর চলে আসলাম বন্ধুদের কাছে। কি ভাই, বিবাহিত জীবন কেমন কাটছে? থাক ভাই, আর বলিস না। কেন রে, কি হইছে? তেমন কিছু না। তাহলে? তারপর তাদেরকে সব খুলে বললাম। আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। হাসিস না, আমি যে কি পেরায় আছি সেটা একমাত্র আমিই জানি। ভাই, তোর কথা শুনে আমারও কেন জানি খুব ভয় করতেছে। আমিও তো সিনিয়র মেয়েকে ভালোবাসি, আমার সাথেও কি এমনটা করবে বিয়ের পরে? মনে হয় করবে, কারণ এখনই তোকে যে প্যারা দেয়। হরে ভাই। তারপর অনেকক্ষণ আড্ডা দিলাম বন্ধুদের সাথে। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়েছে, সেদিকে আমার খেয়ালই নেই। তাই বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। পকেট থেকে ফোন বাহির করে দেখি প্রিয়া 100 বার ফোন দিয়েছে, আজকে আমাকে খাইছে। বলতে না বলতেই প্রিয়া ফোন দিল। হ্যালো। ওই কুত্তা বিলাই, তুই কোথায়? কি হলো, তুমি এভাবে গালি দিতেছো কেন, আর তুই তুকারি করতেছো কেন? কেন সেটা বাসায় আয়, তারপর বলতেছি। এখন বল তুই কোথায়? বাসায় আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বাসায় এসে দেখি দরজা খুলে রাখা, তাই সোজা রুমে চলে গেলাম। রুমে ঢুকে দেখি কেউ নেই। হঠাৎ করে কে জানি দরজাটা বন্ধ করে দিল। পিছনে ঘুরে দেখি প্রিয়া। প্রিয়ার হাতে একটা লাঠিও আছে দেখি। দরজা লাগালে কেন, আর তোমার হাতে লাঠি কেন? কেন দেখাচ্ছি, দাঁড়াও। এই বলে প্রিয়া আমাকে লাঠি দিয়ে মারা শুরু করছে। এই কি করতেছো, লাগতেছে তো? লাগুক, লাগার জন্য তো মারতেছি। কতগুলো ফোন দিয়েছি, ধরো নাই কেন? আর তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে। আসলে ফোনটা পকেটে ছিল, তাই বুঝতেই পারি নাই। সরি, এমন আর কোনোদিন হবে না, প্লিজ মাফ করে দাও। এত সহজে মাফ করা যাবে না। কি করতে হবে? কান ধরে 20 বার উদ্বস করো আর বলো, আমি এমন কাজ আর কোনোদিন করব না। 20 বার একটু বেশি হয় না? 10 বার করি প্লিজ।
আচ্ছা, তারপর কান ধরে উঠবস করলাম। যাও এখন খাবার খাও। হুম। আমি খাবার খাচ্ছি আর প্রিয়া আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে। কি কারণে তাকাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আসলে বিয়ের পর থেকে প্রিয়া আমার হাতে ছাড়া খাবার খায় না। আমি নিজে থেকে আজকে খাওয়াবো না যতক্ষণ না তুমি নিজে বলো। ওই, কি? আমার খিদে লেগেছে। তা আমি কি করব? খাও তুমিও। আর তুমি খাও নাই এখনো? তুই জানিস না আমি তোর হাতে ছাড়া খাই না? জানি তো। তাহলে খাওয়াচ্ছিস না কেন? খাওয়াচ্ছি, রাগ করো না। আমি তো এমনি মজা করলাম একটু। হুম। এভাবে কেটে গেল 1 মাস। এখন আর বাহিরে আড্ডা দিতে দেয় না প্রিয়া। আমাকে সারাদিন বই নিয়ে থাকতে হয়। কলেজ টু বাড়ি, বাড়ি টু কলেজ। এভাবে কি বাঁচা যায়? বন্ধুরা তো আমাকে দেখলেই সেই লেভেলের হাসি দেয়। তা একদিন একটা কাজের জন্য বাসায় আসতে রাত হয়ে গেল। বাসায় গিয়ে দেখি প্রিয়ার আগে লাল হয়ে আছে। কোথায় ছিলে এতক্ষণ? একটু কাজ ছিল তাই আসতে দেরি হলো। কি এমন কাজ যে আমার ফোনও ধরা যায় না? ছিল, খাবার দাও, খিদা লাগছে। আজকে তোমার কোনো খাবার নেই। কেন? বাসায় দেরি করে আসার জন্য। আরে বললাম তো সমস্যা ছিল। আমি এত কিছু বুঝি না, তোমার খাবার বন্ধ। দূর, বাসাতেই থাকবো না। রাগ করে বাসা থেকে চলে আসলাম। সিনিয়র হয়েছে জন্য কি যা বলবে তাই মানতে হবে নাকি? আমার কি কোনো স্বাধীনতা নাই নাকি? রাস্তায় অনেকক্ষণ হাঁটলাম, প্রচুর খিদে লাগছে। সেই সকালে খেয়েছি, সারাদিন ব্যস্ততার কারণে খেতে পারি নাই। আমি আবার খিদা ধরে রাখতে পারি না। এইদিকে অনেক রাতও হয়েছে, সব দোকান বন্ধ। কি যে করি, শরীরটাও খারাপ লাগছে, তাই বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় এসে যেই ভিতরে ঢুকবো তখনই মাথাটা চক্কর দিয়ে উঠল আর আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার রুমে আর প্রিয়া আমার মাথার কাছে বসে আছে। আমার নড়াচড়া দেখে তোমার জ্ঞান ফিরেছে? আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর কোনোদিন করব না। তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। প্রিয়ার কান্না দেখে আর অভিমান করে থাকতে পারলাম না। আরে পাগলি, কান্না থামাও। আর মাপ চাচ্ছ কেন? তুমি ভুল করনি তো। আমার কারণে তোমার এই অবস্থা। আহ, এসব কথা বাদ দাও। আগে বলো আমি এখানে আসলাম কিভাবে? তোমাকে খোঁজার জন্য নিচে যাই, গিয়ে দেখি তুমি দরজার সামনে পড়ে আছো। তারপর বাবা মাকে ডাক দিয়ে তোমাকে রুমে নিয়ে আসি আর বাবা মাকে সবকিছু খুলে বলি। তারা বলে তুমি যদি সঠিক সময় না খাও তাহলে তোমার এরকম হয়। হুম। আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তারপর প্রিয়া খাবার এনে নিজাতে আমাকে খাইয়ে দিল। বিছানায় শুয়ে আছি, প্রিয়া আমার বুকে শুয়ে আছে। আমার একটা ইচ্ছে আছে জানো? কি? আমি মা হতে চাই। তাই? হুম। ঠিক আছে, কিন্তু তার জন্য যে অনেক কষ্ট করতে হয়। আমি রাজি সবকিছুর জন্য। তাহলে আর কি, মিশনে নেমে পড়ি এখনই। যা দুষ্টু। কেটে গেল 3 মাস আর 2 দিন পর আমার পরীক্ষা শুরু। এখন সারাদিন বই নিয়ে থাকি, নিজের ইচ্ছাই না। প্রিয়ার জোরাজোরিতে শুধু খাবার খাওয়ার সময় দেয় আর সব সময় বই নিয়ে থাকতে বলে। দেখতে দেখতে পরীক্ষাও শেষ হলো। মোটামুটি ভালো হয়েছে, তবে সেই রকম না। এটা হয়েছে একমাত্র প্রিয়ার কারণে, না হলে মনে হয় ফেল করতাম। যাই হোক, পরীক্ষা শেষ, তাই কি আর করার, সারাদিন ঘোরাঘুরি করে বেড়াই। কিন্তু বিকাল হলে বাসায় ফিরতে হয়, কারণ প্রিয়া কলেজ থেকে তখন বাসায় ফিরে আসে আর রাতে বাহির হতে দেয় না। তাই একদিন রাত পর্যন্ত আড্ডা দিতেছিলাম, তখন লাবু বলল, মামারা চলো আজকে একটা ড্রিঙ্কস পার্টি হয়ে যাক। কি? কোনোদিন তো খাই নাই, মানে পান করি নাই এগুলা, তাই আজকে একটু টেস্ট করে দেখি। কি বলিস রে তোরা? হ মামা, আজকে হবে। সরি ভাই, আমি পারবো না। একে তো আমাকে রাতে বাহিরে আসতেই দেয় না, আজকে একটু বলে এসেছি। তারপর যদি ড্রিঙ্ক করে বাড়ি ফিরি তাহলে বাড়ি থেকে বাহির করে দেবে প্রিয়া। আরে কিছু হবে না, অল্প একটু খাবো। তোরা খা, আমি খাবো না। তোকে খেতেই হবে, তোকে ছাড়া আমরা খাবো না। সজীব ঠিক বলেছে। তুই কি চাস তোর জন্য আমাদের ইচ্ছেটা পানিতে ভেসে যাক? ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। সাব্বির ঠিক বলছে,
আচ্ছা যা খাবো, কিন্তু অল্প একটু। ওকে ওকে। তারপর ড্রিঙ্কস করলাম। প্রথমে একটু মুখে দেবার সাথে সাথে বমি করে ফেলে দিয়েছি। তারপর আর একটা নেবার পর নেশা হয়ে যায়। ঝোঁকে বোতলের অর্ধেক একাই শেষ করে দেই। এই কি করছিস? আরে চুপ থাক, একটু শান্তিতে ড্রিঙ্কসও করতে দিবি না নাকি? তুই আজকে শেষ, একাই বোতল সাবার করলি? হুম। নেশাটা চরম পর্যায়ে উঠে যায় আর আমি আবল তাবল বলতে থাকি। কিরে, এ তো নেশায় পুরোই গেছে গা। হ। একে একাই বাসার দিকে ছাড়া যাবে না। না হলে রাস্তায় মোড়ে পড়ে থাকবে। তার চেয়ে চল আমরা এগিয়ে দিয়ে আসি। চল। তারপর আমার বন্ধুরা আমাকে বাসার গেটের কাছে নিয়ে আসলো। কিরে, এখন বাসার ভেতরে একাই যেতে পারবি না? হুম। প্রিয়া, ভাবিকে ফোন দিয়ে নিচে ডাক দে, নিয়ে যাক। ভাইরে, আমার ভয় করে যদি আমাদেরকে মারে। তার উপর আমাদের কলেজের ম্যাডাম যে ডেঞ্জারাস। আরে ফোন দে, কিছু হবে না। তারপর প্রিয়াকে ফোন দিয়ে নিচে আসতে বলল ওরা। কি হয়েছে শাহরিয়ারের? আসলে ম্যাডাম, ও একটু ড্রিঙ্ক করেছে। কি? হুম। কিন্তু কেন? তারপরে সবকিছু খুলে বলল। কি শখের বশে তোমরা ড্রিঙ্ক করো? হুম। দাঁড়াও, আজকে তোমাদের ব্যবস্থা করতেছি। মামারা, এলাকা খুব গরম, দৌড় লাগাও। দৌড় বেটা, আমরা আগেই দৌড় দিছি। তুই এখনো দৌড় দিস? তাই দৌড়া। কি কস? দাঁড়া আমার জন্য। তোমাদের দেখা পরে পাবো না, তখন দেখিও কি করি। তারপর প্রিয়া আমাকে রুমে নিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। কালকে রাতের কিছুই মনে নেই, শুধু এইটুকু মনে আছে যে আমাকে প্রিয়া ঘরে নিয়ে এসেছে। ঘড়ির দিকে তাকালাম, দেখি 12টা বাজে। বিছানা থেকে উঠে সামনে তাকিয়ে দেখি প্রিয়া বসে আছে আর হাতে একটা বড় লাঠি, আর আমার দিকে তাকায় আছে। প্লিজ আমাকে মাফ করে দাও, এমনটা আর কোনো দিনও করবো না। এই যে কানে ধরেছি, আর জীবনেও ড্রিঙ্কস করব না। প্রিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ড্রিঙ্ক করে বাসায় ফিরে আবার আমার কাছে মাফ চাও? লাঠিটা হাতে আস্তে আস্তে বাড়ি মারতে মারতে, আসলে আমি নিজের ইচ্ছাই খাইনি। থাক, আমি জানি কি কারণে খাইছো। আবেগে খেয়েছো, এই তো। তোমার আবেগগিরি আমি বাহির করতেছি, দাঁড়াও। আমার ভুল হয়েছে, মাফ করে দাও। এই যে কান ধরে বলছি, আর কোনোদিন খাবো না তোমার দিব্যি। আচ্ছা যাও, এত করে যখন বলছো, এবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবে এটাই প্রথম এবং শেষ। হুম, মনে থাকবে। যাও, এখন ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসতেছি। হুম। প্রিয়া নিচে চলে গেল আর আমি ফ্রেশ হতে। যাক, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিল, না হলে আজকে যে আমার কি করতো সেটা আল্লাহ ভালো জানে। যে মুডে ছিল লাঠি নিয়ে। তারপর খাবার খেয়ে প্রিয়াকে কলেজে রেখে আমার একটা কাজে গেলাম। কাজ করে বাসার দিকে ফিরতেছিলাম, তখনই দেখি প্রিয়া একটা ছেলের বাইকে করে যাচ্ছে। প্রথমে দেখে মনের ভুল মনে হলো, তারপর ভালোভাবে মেয়েটাকে দেখলাম, কিন্তু না, মেয়েটা আসলেই প্রিয়া। তাই আমি তাদের পিছু নিতে থাকলাম কোথায় যাই দেখার জন্য। অনেকক্ষণ পিছু করার পর দেখলাম ছেলেটা একটা বাড়ির সামনে বাইকটা থামালো। প্রিয়া আর ছেলেটা বাসার ভিতরে চলে গেল আর মেইন দরজাটা লাগিয়ে দিল। অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকার পর প্রিয়া আসলো, আবার ছেলেটার বাইকে করে কলেজের দিকে চলে গেল। এসব দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। প্রিয়া কেন ছেলেটার সাথে গেল সেটাও বুঝতে পারতেছি না, আর প্রিয়াই বা কেমন করে এটা করতে পারলো। আমি প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু নিজেকে শক্ত করলাম যে না, আমার কান্না করলে চলবে না। প্রিয়াকে বলতেই হবে কেন সে এখানে এসেছিল। আমি বাসায় এসে শুয়ে আছি। কিছুক্ষণ পর প্রিয়া আসলো। কোথায় ছিলে এতক্ষণ? কোথায় আবার? কলেজে। সত্যি করে বলো, কোথায় ছিলে? বললাম না, কলেজে। রাগের মাথায় প্রিয়াকে একটা চড় মারলাম। তাহলে আমি কাকে দেখলাম? একটা ছেলের সাথে বাইকে করে এই বাসায় ঢুকলো। বাসাটার ছবি দেখিয়ে আসার সময় বাসাটার ছবি তুলে নিয়েছিলাম। না আসলে। কি আসলে? তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার ভুল হয়েছে। তোমার তো চড়ি। প্রিয়া আমার গালে একটা চড় মারলো। ছি শাহরিয়ার,
তোমার চিন্তা ভাবনা এত নিচ, ভাবতেই পারতেছি না। ছি, আমি আর থাকবোই না এই বাসায়। থাকতে কে বলেছে? এখনই চলে যাও। হ্যাঁ যাচ্ছি, তবে তুমি অনেক বড় একটা ভুল করলে। আমি ভাবতেই পারতেছি না আমার সম্পর্কে তুমি এই ধারণা পোষণ করো। এ কথা বলে প্রিয়া তার জিনিসপত্র আর ব্যাগ নিয়ে চলে গেল। আমিও আর আটকালাম না, রাগটা প্রচণ্ড উঠেছিল তাই। প্রিয়া চলে গেছে 3 দিন হলো। এই 3 দিন আমি প্রিয়ার সাথে কোনো যোগাযোগ করিনি, নিজের রাগের কারণে। আর প্রিয়াও করে নাই। অনেক কষ্টে থেকেছি প্রিয়াকে ছাড়া। পার্কের মধ্যে বসে আছি আর এসব চিন্তা করতেছি যে আমি কোনো ভুল করিনি তো। নিজের দিকে তাকিয়ে এসব ভাবতেছি, তখনই কে জানি আমার নাম ধরে ডাকলো। তাই মাথাটা তুলে সামনে তাকালাম। তাকিয়ে আমি অবাক, সেদিনকার ছেলেটার সাথে একটা মেয়েও আছে দেখি, কিন্তু ছেলেটা আমাকে চিনলো কেমন করে? কেমন আছে শারিয়ার? আর প্রিয়া কেমন আছে? ভালো আছে, কিন্তু আপনি কে? চিনলাম না তো। আমি রাফি, প্রিয়ার ফ্রেন্ড। আর এই হচ্ছে আমার ওয়াইফ সানজেদা। 2 দিন হলো বিয়ে করেছি। প্রিয়াই আমাদের বিয়েটা দিয়েছিল। কি? কিছুদিন আগে সানজেদা পালিয়ে এসেছিল আমার বাসায়। আর তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে কি করব বুঝতেই পারছিলাম না। তখন প্রিয়াকে কলেজ থেকে বাসায় নিয়ে আসি আর সবকিছু খুলে বলি। পরে প্রিয়া সাক্ষী হয়ে আমাদের বিয়েটা দেয়। কি? এ আমি কি করলাম? প্রিয়াকে অকারণে ভুল বুঝলাম। ছি, এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। না না, আমাকে এখনই প্রিয়ার কাছে যেতে হবে, গিয়ে মাপ চেতে হবে। ধন্যবাদ ভাই, আর আমি আসি। এ কথা বলে দৌড় দিছি। কিন্তু কেন? আরে শোনো শোনো, দৌড়াইতেছো কেন? ভাই সময় নাই, অন্য এক সময় বলল। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। পার্ক থেকে সোজা কলেজে চলে আসলাম, কারণ এই সময় প্রিয়া কলেজে থাকে। কিন্তু সারা কলেজ খুঁজেও প্রিয়াকে পেলাম না। তাই কোনো উপায় না পেয়ে প্রিয়াদের বাসা, মানে আমার শ্বশুর বাড়িতে আসলাম। অনেকক্ষণ থেকে কলিং বেল বাজাচ্ছি, কিন্তু কেউ খুলছে না। এইদিকে আমার ধৈর্য নেই আর, কতক্ষণে প্রিয়ার সাথে দেখা করব আর মাপ চাইব। অতপর আমার শাশুড়ি মা দরজাটা খুলল। কেমন আছো বাবা? জি মা, ভালো আছি। প্রিয়া কোথায়? ওর রুমে আছে। প্রিয়ার কি হয়েছে? আসছে থেকে রুমের মধ্যে সারাদিন থাকে, কলেজে তো যায় না। আসলে একটু আমার সাথে অভিমান করেছে তো তাই। আচ্ছা যাও, ওর রুমে গিয়ে ওর মান অভিমান ভাঙাও। জি। প্রিয়ার রুমের সামনে আসলাম। রুমে একটু উকি মেরে দেখি প্রিয়া বিছানায় শুয়ে আছে। আমি রুমে ঢুকলাম। রুমে ঢোকার সাথে সাথে প্রিয়া দরজার দিকে তাকালো আর আমাকে দেখে চোখগুলো লাড্ডুর মতো বড় করে ফেলেছে। কিন্তু প্রিয়ার চেহারার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। এই কয়েকদিনে চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে, চোখের নিচে কালি জমে গেছে। তুমি এখানে কেন? যাও এক্ষুনি আমার রুম থেকে। প্রিয়া প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি, এখন সবকিছু আমি জানি। প্লিজ আমাকে মাফ করে দাও। কিসের মাফ? তুমি তো কোনো ভুলই করনি। ভুল তো করেছি আমি, তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। আমার মতো চরিত্র। প্রিয়া বলার আগেই আমি আমার হাত প্রিয়ার মুখে রাখি। প্লিজ প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে সেদিন রাগের মাথায় বলেছিলাম। নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে। তুমি এখন আমার রুম থেকে বাহির হবা? না, হব না। আমাকে মাফ করতে হবে আর আমার সাথে বাসায় ফিরে যেতে হবে। তুমি যদি এখন না যাও তাহলে কিন্তু খুব খারাপ হবে, আর আমি যাব না তোমার বাসায়, থাকবো না তোমার সাথে। তারপর প্রিয়া আমাকে জোর করে রুম থেকে বাহির করে দিল আর দরজাটা লাগিয়ে দিল। এত ডাকলাম কিন্তু দরজা খুলল না। অনেকক্ষণ থেকে দরজার কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রিয়া দরজা খুলছেই না। শেষ পর্যন্ত উপায় না পেয়ে আমার শেষ অস্ত্র, বুদ্ধিটা কাজে লাগাতে হলো। তাই হাতে একটা ছুরি নিলাম। দেখো প্রিয়া, দরজা খুলবে না? ঠিক আছে, তুমি যখন খুলবে না তাহলে আমি আমার হাত কাটলাম ছুরি দিয়ে। এ কথা বলে ছুরি দিয়ে হাতটা একটু কাটলাম। আমার কথা শুনে প্রিয়ার সাথে সাথে দরজাটা খুলে দিল আর বাহিরে আসলো। এসে দেখে আমি আমার হাত কেটে ফেলেছি। প্রিয়া এটা দেখে আমার গালে ঠাস করে একটা চড় মারলো আর আমাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। প্রিয়া আমার হাতটা ড্রেসিং করতেছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে, আর আমি মুগ্ধ হয়ে তা দেখতেছি। এই সময় প্রিয়াকে যা সুন্দর লাগছে না। আমাকে কষ্ট দিবে, সাথে নিজেকেও কষ্ট দিবে। হাতটা কাটার কি খুব দরকার ছিল? কি করব বলো, তুমি তো দরজা খুলছিলে না, উপায় না পেয়ে হাতটা কাটতে হলো। তাই বলে হাত কাটতে হবে? এ তো সামান্য ব্যাপার। আচ্ছা আগে বলো, তুই আমাকে মাফ করেছো কিনা? করেছি।
কিভাবে বিশ্বাস করব যে তুমি আমাকে মাফ করেছো? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে প্রিয়া আমাকে একটা কিস করলো। হয়েছে এখন। রাতে শুয়ে আছি বিছানায়, আর প্রিয়া আমার বুকে শুয়ে আছে। এখনো শ্বশুর বাড়িতে আছি। জানো, একটা সুসংবাদ আছে। কি? তুমি না আমি কি? তুমি না যা, আমার লজ্জা করতেছে বলতে। আরে লজ্জা করলে আমাকে কিভাবে বলবে, আর আমি জানবই বা কিভাবে? তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছো। এই কথা বলে প্রিয়া আমার বুকে মুখ লুকালো। কি? কি শুনালে তুমি? আমার না সেই লেভেলের খুশি লাগতেছে। সত্যি বলছি। আচ্ছা তুমি কি চাও, ছেলে না মেয়ে? ছেলে। কেন? মেয়ে কি করেছে? আমার তোমার মতো একটা ছেলেকে চাই। আমার যে তোমার মতো একটা মেয়ে চাই? আল্লাহ যেটা দিবে সেটাই হবে। এখন একটা কিস দাও না, কেন জানি তোমার ঠোঁটের ছোঁয়া পেতে ইচ্ছে করতেছে। যা দুষ্টু, এখন হবে না। কিন্তু আমার যে এখনই চাই। হবে না। হবে হবে। এ কথা বলে আমি 4 ঠোঁট এক করে দিয়েছি। অতপর আর কিছু নেই, আপনারা আসতে পারেন।